শুধু যে নতুন যারা রাজনীতিতে এসেছিল তারাই যে এবার সবচেয়ে কম সংখ্যক মনোনয়ন পেল বা একেবারেই দেখা যাচ্ছে না নির্বাচনের লড়াই, তা না। গত 5 দশকের মধ্যে সবচেয়ে কম সংখ্যক নারী প্রার্থী এবার নির্বাচনে মনোনয়ন পেয়েছেন ফাইনালি, একদম লাস্ট পর্যায়ে গিয়ে। এবং আপনারা সবাই জানেন যে জুলাই সনদে যে 5% নারী প্রার্থীর কথা বলেছিল সেটাও কিন্তু মানে ফুলফিল হয় নাই। তার উপরে প্রায় 51 দলের মধ্যে মনে হয় 30 জনের কোনো নারী প্রার্থী নাই। আসলে এটাকে আমি ব্যক্তিগত কোনো ধরনের যে আমি এবার নির্বাচন করতে পারলাম না বা আমাকে নির্বাচন করতে দিল না, এটা আমি ব্যক্তিগত লসের চেয়ে আমি বলবো যে এটা একটা আসলে জাতীয় পর্যায়ের একটা আমাদের হতাশার জায়গা। কারণ এরকম হওয়ার কথা ছিল না। আপনি যদি ইতিহাসে দেখেন, গত মানে বাংলাদেশের জন্মের পর থেকে আমাদের পূর্বসূরি যে নারী নেতৃত্বরা ছিল, বিভিন্ন নারী সংগঠন ছিল, তারা কিন্তু দফায় দফায় যে 2জন নারী প্রধানমন্ত্রী আমরা পেয়েছি বিগত সময়ে, তাদের কাছে বারবার কিন্তু এই সংরক্ষিত নারী আসনটাকে বাদ দেওয়া, সরাসরি নারীদেরকে রাজনীতিতে অংশ নেওয়া, নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনেক আলাপ আলোচনা কিন্তু তারা চালিয়েছিল। এবং সেটা ঘুরতে ঘুরতে 2024-25-এ এখন আমাদের হাতে এসে পৌঁছেছে। এবং খুবই দুঃখজনকভাবে সে লড়াইটা কিন্তু আমরা এখনো ওই একই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। এবং ইন্টারেস্টিংলি প্রত্যেকে কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে এই কথাটা রাখেন। এবং আপনি এখনো দেখবেন যে কয়টা বিদ্যমান রাজনৈতিক দল আছে তারা কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে এই জিনিসটা রেখেছেন যে এত % হচ্ছে নারীদেরকে সরাসরি আমরা মনোনয়ন দিব, এই করব সেই করব। কিন্তু একদম কোনো দল, বিদ্যমান কোনো রাজনৈতিক দল নারীদেরকে রাজনীতিতে অংশগ্রহণ, নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কেউ কথা রাখে নাই। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। একজনও না। এবং সবচেয়ে হতাশার জায়গাটা যেটা হচ্ছে যে যারা এটা নিয়ে বেশি আন্দোলন করেছে, বেশি কথা বলেছে এটার পক্ষে, নারীর ক্ষমতায়নের পক্ষে যারা বেশি কথা বলেছে জুলাই পরবর্তী গণঅভ্যুত্থানের পরে, তারাই সবচেয়ে বেশি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। মানে পুরনোদের তো আপনি চেনেনই যে তারা এরভাবেই চলে আসছে, নতুনরা যখন এই পথে হাঁটে এটা খুবই হতাশার। কিন্তু আমি বলবো আশার কথা হচ্ছে এটা যে আমরা কিন্তু এদের সবার চেহারা দেখে ফেলেছি। হ্যাঁ, আমরা এই পুরনো এই নিয়মগুলা, তাদের ট্রিক্সগুলা, তারা যেটাকে স্যাক্রিফাইস বলে, এটা যে আসলে তাদের পলিটিক্স, এটা কিন্তু আমরা বুঝে গেছি। সো এখন কিন্তু নারীরা আরো বেশি এটার ব্যাপারে সোচ্চার হবে। এবং আমি মনে করি যদি কোনো রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার সেই এক দফার মতো একটা ইশতেহারে এসে পৌঁছাবে, সেই একটা ইশতেহার কি, নারীদেরকে অর্থপূর্ণ অংশগ্রহণ করতে দিতে হবে রাজনীতিতে। কারণ পুরুষ হত্যাকর্তা, নীতি নির্ধারকটা জোর করে এই জায়গাটা দখল করে রেখেছে, একদম জোর করে, মানে চক্ষু লজ্জা আর মানে ঊর্ধ্বে গিয়ে তারা, মানে কি বলবো, মানে একেবারে চোখে দেখা যাচ্ছে যে এটা আমার জায়গা, কিন্তু সে জবরদখল করে রেখেছে। আপনি দেখেন কতটা সফল এই পুরুষ রাজনীতিবিদ বা নীতি নির্ধারকরা, যে বাংলাদেশের 51% হচ্ছে নারী জনসংখ্যার, কিন্তু নারীকে করে রেখেছে তারা সংখ্যালঘু, মাইনরিটি। কত সাকসেসফুল তারা, রাইট? এবং তারা বলে যে তৃণমূলের নারীরা রাজনীতিতে আসতে চায় না, ঘর থেকেই বের হতে চায় না, ভোট দিতে চায় না, এরকম অনেক অজুহাত তারা দিবে। তাহলে শহুরে নারীদেরকে কেন আপনারা মনোনয়ন দিচ্ছেন না? হ্যাঁ, এমনকি যারা শহুরে নারী, যারা এলাকা গুছিয়েছে, আপনি তাদেরকেও বসিয়ে দিচ্ছেন নির্বাচন করতে না দিয়ে, রাইট? অথচ আপনারা পুরুষরা এত জনপ্রিয়, আপনাদের এত পেশি শক্তি, অর্থ, জনবল, জনশক্তি সবকিছু আছে। তাহলে আপনারা যদি আপনারা তো নিজেদের কল্যাণেই আপনারা ভোটে জিতবেন। সো যে নারীটা একটু পিছিয়ে আছে, তাদের যদি সদিচ্ছা থাকতো, তাদের যদি আসলেই তারা যা মুখে বলে সেটা যদি করে দেখাতে চাইতো, তাহলে সেই নারীকে আরো তারা ব্যাকআপ দিত। তাই তারা তো এটা কেউ দিচ্ছে না। এবং এখানে আর কোনো রাগঢাকের বিষয় না, বিদ্যমান কোনো রাজনৈতিক দল নারীকে মূলধারা রাজনীতিতে আসতে দিচ্ছে না, এবং তারাই সবচেয়ে বড় বাধা। তো আমার কাছে মনে হয় যে এই নির্বাচনের পর, ত্রয়োদশ নির্বাচনের পর, এটা একদম ওপেন হয়ে গেছে, মুখোশটা একেবারেই খুলে পড়ে গেছে। এবং পরের নির্বাচনে বা পরবর্তী 4-5 বছরে এই জিনিসটা দাবিতে নারীরা আসলে রাজপথেই যাবে, এই এক দফার দাবিতে। এবং এটা এখন থেকে আরো ঘনীভূত হবে।